বাংলাদেশের ক্ষমতার করিডরে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণ করা মানেই ছিল একসময় ভয়, বিতর্ক, প্রভাব আর অদৃশ্য শক্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতি। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি হল বেনিজির আহমেদ। একসময় দেশের সবচেয়ে শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা এই মানুষটিকে ঘিরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে ক্ষমতার অপব্যবহার, ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অবিশ্বাস্য দুর্নীতির এক দীর্ঘ ও অন্ধকার ছায়া। অথচ একসময় রাষ্ট্রের চোখে তিনি ছিলেন একজন সফল কর্মকর্তা, সরকারের আস্থাভাজন ব্যক্তি এবং ক্ষমতার অন্যতম নির্ভরযোগ্য মুখ। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই মানুষটির বিরুদ্ধে একদিন এত ভয়াবহ অভিযোগের পাহাড় জমা হবে। কিন্তু সময়ের চাকা ঘুরেছে, আর সেই চাকা ঘুরতেই একের পর এক বেরিয়ে আসছে এমন সব তথ্য ও অভিযোগ যা শুনলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, রাষ্ট্রের এত বড় ক্ষমতা হাতে পেয়ে একজন কর্মকর্তা ঠিক কত দূর যেতে পারেন এবং কতটা নির্লজ্জভাবে সেই ক্ষমতার অপব্যবহার করতে পারেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনিজির আহমেদ। সাধারণ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। বিশেষ করে যখন দেশে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে তার পদায়ন শুরু হয়, তখন থেকেই তার কেরিয়ারের গতিপথ বদলে যেতে শুরু করে। পদোন্নতির পর পদোন্নতি পেতে থাকেন তিনি এবং ধাপে ধাপে ক্ষমতার একদম শীর্ষে পৌঁছে যান। ২০১০ সালে তিনি হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার। এই সময়ে রাজধানীতে বিরোধী দল দমন, বিশেষ করে জামায়াত ও বিএমপির কর্মীদের দমন, রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং কঠোর পুলিশি অ্যাকশনের জন্য তার নাম ব্যাপকভাবে আলোচনায় আসতে থাকে। তার নেতৃত্বে পুলিশ বাহিনী যেভাবে বিরোধীদের দমন করত, সেটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছিল। তবে সরকারের আস্থাভাজন হওয়ার কারণে তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর তাকে দেওয়া হয় আরও অনেক বড় এবং প্রভাবশালী দায়িত্ব। দেশের সবচেয়ে বিতর্কিত কিন্তু একই সঙ্গে সবচেয়ে শক্তিশালী এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালকের পদে তাকে বসানো হয়। আর ঠিক এই সময় থেকেই তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুতর অভিযোগগুলো একে একে সামনে আসতে শুরু করে। দেশি ও বিদেশি বহু মানবাধিকার সংগঠন অভিযোগ তোলে যে র্যাবের অধীনে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে এবং বহু নিরীহ মানুষ কোনো বিচার ছাড়াই প্রাণ হারাচ্ছে। এর পাশাপাশি বহু ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তাদের পরিবারের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এই মানুষগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর তারা আর কখনো ফিরে আসেননি। স্বজনদের কান্না, খোঁজাখুঁজি, মামলা, কোনো কিছুতেই কাজ হয়নি। পরিবারগুলো বছরের পর বছর ধরে তাদের প্রিয়জনদের খুঁজে ফিরেছে, কিন্তু কোথাও কোনো সন্ধান পায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার বলেছে, বাংলাদেশে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা জোরপূর্বক গুমের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। আর এই পুরো সময়টিতে র্যাবের প্রধান ছিলেন বেনিজির আহমেদ। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র র্যাবের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করতে বাধ্য হয় এবং বেনিজির আহমেদকে ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করা হয়। আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দেশে বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, অভিযোগের তালিকা আরও অনেক বিস্তৃত এবং বহুমাত্রিক। দেশের বিভিন্ন জায়গায় স্বল্পসংখ্যক সম্প্রদায়ের জমি দখল, ভয় ভীতি দেখিয়ে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা এবং সেই সম্পদ বিভিন্ন কৌশলে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। অসহায় স্বল্পানো মানুষগুলো ক্ষমতার ভয়ে মুখ খুলতে পারেননি। তাদের অভিযোগ গ্রাহ্য করার মতো কেউ ছিল না সেই সময়। একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষমতার প্রভাব ব্যবহার করে তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বাড়ি, ফ্ল্যাট, জমি, ব্যবসা প্রতিষ্ঠান সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব একে একে সামনে আসতে থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, একজন সরকারি কর্মকর্তার বেতন ও আইনি আয় থেকে কোনোভাবেই এত বিশাল সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয়। তাহলে এই অর্থ এলো কোথা থেকে? স্ত্রী, কন্যা এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিভিন্ন সম্পত্তি ও আর্থিক বিনিয়োগের তথ্যও সামনে আসে।
তদন্ত সংস্থার অভিযোগ, এই সম্পদের বড় একটি অংশের উৎস বৈধ উপায়ে ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব নয়। ফলে তদন্তের আওতায় চলে আসে তার পরিবারের সদস্যরাও। আইনি মামলায় তার স্ত্রী ও মেয়ের নামও উঠে আসে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বেনিজির গ্রেপ্তার হওয়ার পর সরকার তার স্ত্রী ও কন্যাকেও বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে এবং যে কোনো উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে এক চরম ধূর্ত ও নজিরবিহীন কৌশলের আশ্রয় নিয়েছেন এই বিতর্কিত সাবেক আইজিপি। দুবাইয়ে অবস্থান করে তিনি তার এক অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত একজন ব্যক্তিকে দিয়ে দুবাইয়ের স্থানীয় আদালতে নিজের নামেই একটা সাজানো মামলা দায়ের করিয়েছেন। চাঞ্চল্যকর এই মামলায় বেনিজিরের নিজের বিরুদ্ধেই বিপুল পরিমাণ আর্থিক অপরাধ ও অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। দুবাইয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, এটি আসলে বেনিজিরের বাংলাদেশ প্রত্যাত্তন বা এক্সট্রাডিশন ঠেকানোর এক মাস্টার প্ল্যান এবং অত্যন্ত চতুর আইনি প্রতিরোধ কৌশল। দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জানিয়েছেন, বেনিজিরের এই আইনি লড়াই এখনও শেষ হয়নি, বরং তার প্রত্যাত্তনকে ঘিরে নতুন করে এক জটিল কূটনৈতিক ও আইনি যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে দুবাইয়ের আদালতে বেনিজিরের বিরুদ্ধে একটি দেওয়ানি ও ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত অভিযোগে নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে। এই নিখুঁত আইনি চালের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশ সরকারের তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সমস্ত উদ্যোগকে মাঝপথে থামিয়ে দেওয়া। কারণ সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান আইন অনুযায়ী দেশটির মাটিতে যদি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে লোকাল কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত দেওয়ানি মামলার অভিযোগ বিচারাধীন থাকে, তাহলে সেই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর বা প্রত্যাত্তন করার কোনো সুযোগ নেই। এই আইনি ফাঁকফোকরকে কাজে লাগিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বেনিজির। ঢাকার গোয়েন্দা প্রতিনিধিরা ইন্টারপোল এবং দুবাই পুলিশের দপ্তরে যেভাবে দিনরাত ছোটাছুটি শুরু করেছিলেন, সেই তৎপরতা টের পেয়েই এই নাটকীয় আইনি চাল চেলেছেন বেনিজির। তবে বেনিজিরের কোনো কৌশলই এবার আর কাজে আসছে না, কারণ বেনিজির আহমেদকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পুরো অপারেশনটির মনিটরিং ও তদারকি করছেন। এমনকি সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথেও প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চলছে বলে জানা গেছে। খুনি ও দুর্নীতিবাজ আমলাদের বিচারের মুখোমুখি করতে নতুন সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে স্পষ্ট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে সাবেক আইজিপি বেনিজির আহমেদকে দ্রুত ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে সমস্ত প্রয়োজনীয় ও অকাট্য আইনি নথিপত্র ও দলিলপত্র পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এসেছে সেই রুদ্ধশ্বাস রাতের বিস্তারিত বিবরণ। তিনি জানান, পুলিশের দক্ষ কর্মীদের এক বিশেষ টিম সেদিন রাত ৯টা পর্যন্ত টানা কাজ করে বেনিজিরের অপরাধের বিস্তারিত বিবরণ সহ মিলিয়ে ১৪৪ পাতার এক বিশাল আইনি নথিপত্র তৈরির কাজ চূড়ান্ত করেন। রাত ১০টায় নিজের অফিসে বসেই স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে সেই নথিতে স্বাক্ষর করেন। ওই রাতেই পররাষ্ট্রমন্ত্রীকে ফাইলটির একটি অনানুষ্ঠানিক কপি দেওয়া হয় এবং পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনুষ্ঠানিকভাবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করেন। আমলাতান্ত্রিক সমস্ত রেকর্ড ভেঙে সেদিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো ১৪৪ পাতা নিখুঁত বারাবিতে অনুবাদ করে কূটনৈতিক ব্যাগের মাধ্যমে সরাসরি আরব আমিরাত সরকারের কাছে পাঠিয়ে দেয়। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউএই দূতাবাসকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দুবাইয়ের সাজানো মামলার এই ধূর্ত কৌশল শেষ পর্যন্ত বেনিজিরকে বাঁচাতে পারে কিনা, নাকি সরকারের বিশেষ টিমের হাত ধরে কেরানীগঞ্জের অন্ধকার কারাগারেই তার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ।